আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে বৃত্তের 4 এর সর্বশেষ লেকচারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমরা আরো 7টা ভিডিও আপলোড করেছি। এই হচ্ছে আমাদের 8 নম্বর লেকচার। এই 8 নম্বর লেকচারের মাধ্যমে আমরা আজকের লেকচার অধ্যায়টি 4 এর অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের লেকচারটি। আজকে 16তে তোমাদের 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্কের মধ্যে আমি একটি অঙ্ক তোমাদের জন্য লিখে রাখছি। এই অঙ্কটি করতে পারলে আমরা আশা রাখি বাকি 2টো ম্যাথও তোমরা একই প্রসেসে করে ফেলতে পারবা। তো চলো শুরু করি। এখানে বলছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। তো চলো আমরা এই প্রশ্নটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করি। তো দেখো, আমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে √5 এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো আমার দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমার এখানে এটা, আর উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করে এরকম একটা আমি বৃত্ত অঙ্কন করলাম। দেখো, যদি বৃত্তের মতো লাগতেছে এই পদ্ধতিতে বৃত্ত, হ্যাঁ, উভয় অক্ষকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত হচ্ছে এটা আমার উভয় অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তের আবার একটা ব্যাসার্ধ দেওয়া আছে নাকি? এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? আমাদের ব্যাসার্ধ হচ্ছে √5। দেখো, এই √5 আমাদের যদি এই তথ্যটা বলছে আর বলছে এই বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। এখন আমরা আশা করি সবাই জানো উভয় অক্ষকে স্পর্শ করলে ভুজের মান আর কোটির মান সমান হয়। রাইট কথাটা আমরা এর আগে শিখে আসতেছি। যদি কোনো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের কেন্দ্র অর্থাৎ ভুজ এবং কোটির মান সমান হয়। তো দেখো, আমরা ভুজ এবং কোটির মানটা কিভাবে নিয়ে আসতে পারি? তো আমাদেরকে বলছে এই বৃত্তের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে আর x অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করে। তো এখন লক্ষ্য করো, এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কোন বিন্দু থেকে x অক্ষের উভয় অক্ষের দূরত্ব বিন্দুটি ভুজের সমান, রাইট? তাহলে এই যে এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, আবার এখান থেকে এতটুকু হচ্ছে আমার কি বৃত্তের ভুজ। তাই আমি বলতে পারি বৃত্তটির ভুজ হচ্ছে √5। আবার বৃত্তটির কোটি কি হচ্ছে? বৃত্তটির কোটি হচ্ছে এই যে এখান থেকে এটা। তাহলে এটা আমার ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধটা আমার কোটি না? তবে বলতে পারি এটা হচ্ছে আমার √5। তাহলে আমার ব্যাসার্ধ √5, এই ভুজ √5, কোটি আমার √5। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগটা বলছে, তাই এখানে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে মূল বিন্দু থেকে যখন আমরা বাম দিকে আসবো তখন x এর মান হয় নেগেটিভ, আর x অক্ষ থেকে যখন উপর দিকে যাব তখন আমাদের কোটি মান হচ্ছে পজিটিভ। তাহলে আমাকে অবশ্যই এখানে ভুজের আগে একটা মাইনাস চিহ্ন বসে ফেলতে হবে। তাহলে আমার এই বৃত্তে আমি কেন্দ্র জেনে গেছি, এই বৃত্তে ব্যাসার্ধ জেনে গেছি। তাহলে আমি অঙ্ক শুরু করবো কিভাবে? যে এক নম্বর অঙ্ক সলিউশনটা হবে এরকম, যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, আর সমান হচ্ছে √5। এরপর আমরা বলবো যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি সুতরাং বৃত্তের ভুজ সমান কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ হবে। কথা রাইট বুঝছো কিনা? যেহেতু আমাদের বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমার এই বৃত্তের যেটি ব্যাসার্ধ সেটি হবে কি বৃত্তের ভুজ এবং কোটির মানের সমান। তাহলে আমাদের ভুজ কত হবে? √5, আর কোটি হবে কত? √5। কেন আমাকে ম্যাথটা বলছি আমি? বৃত্তটি আমাদের মূল বিন্দু থেকে বাম দিকে আসে। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমার কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র হচ্ছে -√5 আর √5 এবং ব্যাসার্ধ হচ্ছে কত? এবং ব্যাসার্ধ হচ্ছে আমার শুধু √5। তাহলে আমি বলে ফেলতে পারি সুতরাং -√5 এবং +√5 কেন্দ্র ও
√5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের সূত্র কোনটা অ্যাপ্লাই করবো? আমরা সূত্র অ্যাপ্লাই করবো, আমরা এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই সূত্রটি অ্যাপ্লাই করলে কিন্তু আমার অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ইট হচ্ছে কত? ইট হচ্ছে আমার -√5 আর কি হচ্ছে আমার শুধু √5 আর ব্যাসার্ধ হচ্ছে আমার √5। তাহলে আমরা বলতে পারছি নিম্ন বৃত্তের সমীকরণ। সুতরাং নিম্নেয় বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের x মাইনাসে প্লাস আর এসি মানে হচ্ছে কত? √5 হোল স্কয়ার প্লাস y মাইনাস √5 হোল স্কয়ার ইকুয়াল টু √5 স্কয়ার। এখানে আমার স্কয়ার রুটে কাটা যাচ্ছে। আমি যদি এখানে সূত্র করে ফেলি কিভাবে? এখানে a স্কয়ার প্লাস 2ab, তার মানে আমি পাবো 2√5 x প্লাস b স্কয়ার। আমি এই ওয়ানটা হবে এখানে। এখানে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি কিভাবে? a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 2√5y প্লাস b স্কয়ার আর ইকুয়াল টু হচ্ছে আমার এখানে থাকতেছে আমার 5। এখানে স্কয়ার রুটে কাটা, আবার এখানে আমার স্কয়ার রুটে কাটা হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে থাকবে কত? 5 আর এখানে 5, এখানকার 5 এখানকার 5 কাটা যাচ্ছে। যখন আমার স্কয়ার রুটে কাটা যাচ্ছে তখন থাকবে শুধু অনলি ফর 5 আর এখানে আছে 5, তো a5 a5 কাটা যাচ্ছে। আর এটাকে আমরা একটু সাজাই ফেলবো। সুতরাং আমরা আসছে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2√5 ইন্টু x মাইনাস 2√5 ইন্টু y আর প্লাস হচ্ছে আমার এখানে স্কয়ার রুট কাটা গেলে থাকতেছে কত? এখানে 5 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান। তো আমি আশা করি যখন উভয় অক্ষকে স্পর্শ এই কথাটা বলবে তোমরা আশা করি এই ফর্মুলাতে তোমরা অঙ্কটি সমাধান করে ফেলতে পারবে। দেখো এই যে 16 এর 2 করে ফেললাম, 16 এর 3 নম্বরটা আমার এখানে জায়গার সংখ্যাটা কারণ লেখা হয়নি, তোমাদেরকে আমি এটা মুখে মুখে বলে দিচ্ছি, তো তোমরা এভাবে বুঝে থাকো। দেখো 16 এর 3 কি বলছে? মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে উভয় অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ বের করো। আমি মুখে বলে দিচ্ছি, দেখো মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে উভয় অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে আমার মূল বিন্দু হচ্ছে এখানে, মূল বিন্দু হচ্ছে এখানে, এখান থেকে উভয় অক্ষকে ঋণাত্মক দিকে, তাহলে x অক্ষকে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর ঋণাত্মক দিকে 3 একক এখানে, আর y অক্ষ 1 2 1 2 3 হচ্ছে আমার এখানে। এরকম ঋণাত্মক দিকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ। তো বৃত্তটি হচ্ছে এরকম আর কি, বৃত্তটি এরকম একটা বৃত্ত পাইবে, এই বৃত্তের সমীকরণটা বের করবে। এখন লক্ষ্য করো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো দেখি। এই বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই হবে আমার 3 হবে। কেন হবে? কারণ বৃত্তের বুজ কত হবে? বৃত্তের বুজ হবে -3, কুটি কত হবে? কুটি হবে আমার -3। অর্থাৎ বৃত্তের কেন্দ্রের দুইটাই হবে -3 আর ব্যাসার্ধ হবে শুধু 3। কেন ঠিক হবে? ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, অর্থাৎ ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। তো এই তাহলে আমরা এখানে আসি, এই যে x এর জায়গায় x এর জায়গায় -3, y এর জায়গায় -3 আর r এর জায়গায় দেবো শুধু 3, এই প্রসেসে করে ফেলে। তো তাহলে আমার 16 নম্বর অঙ্কটি শেষ করে ফেললাম। এখন আমরা আসি আমাদের 17 নম্বর অঙ্কটি করার জন্য। তো 17 নম্বর অঙ্কটি তোমরা প্রথমে একটু পড়ে নাও, এরপরে তোমাদের পড়া শেষ হয়ে যায়। আশা করি তোমাদের পড়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দেখো তো এখানে এই অঙ্কটি শুরু করার আগে তোমাদেরকে আমি 5টা মিনিট একটু সরলরেখার আরো কিছু বিস্তারিত নিয়ে কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো দেখো মনে করো x ইকুয়াল টু y ইকুয়াল হচ্ছে আমার 2, x ইকুয়াল টু y ইকুয়াল হচ্ছে মনে করো 4, x ইকুয়াল টু y ইকুয়াল 5 -3 হইলাম, x ইকুয়াল টু y ইকুয়াল মনে করো আমি এখানে -6 পেলাম। এই যে x আর y এর মানটা আমি যদি এখানে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বসে জিনিসটা কি হয় দেখো দেখি আমার x এর মান হচ্ছে 2, y মান হচ্ছে 2, যেহেতু x এর মান 2 x 2, y মান 2 x 2, আমার এখানে হচ্ছে এই যে এই সমীকরণটা স্থানাঙ্কটা x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু 2 1 2 এখানে, y এর ভ্যালু 4, তাহলে 1 2 3 4 এই হচ্ছে আমার পরবর্তী এটা। দেখো x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে -3,
তাহলে এক্স এর ভ্যালু কি বলি এখানে, আর মাইনাস থ্রি মানে নিচের দিকে 1 2 3, এটা হচ্ছে আমার এই সমীকরণটার মানটা, সাংখ্যিক অবস্থাটা। এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার -6, তাহলে এক্স এর ভ্যালু 2 আর -6 হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার এই যে আমি এই বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো পেলাম। তাহলে দেখো দেখি আমি এই বিন্দুগুলোকে যোগ করে ফেলি, এই বিন্দুগুলো যদি যোগ করে ফেলি তাহলে আমি কি পেলাম, তাহলে আমি পেলাম এই যে রেখাটা পেলাম, এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না। তাই দেখো এখানে আমার এক্স এর ভ্যালুগুলো সেম, এক্স এর ভ্যালুগুলো সেম না, তখন আমরা এখানে এই কথাটা বলি যে এক্স ইকুয়াল এ হলে, এক্স ইকুয়াল এ বলতে পারি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে, তো হলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল। তারপরে কি যদি কখন আমরা এক্স, এই কেন বললাম দেখো, এই তো হচ্ছে ফিক্স, এই ভ্যালু কখনো পরিবর্তন হচ্ছে, দেখো এক্স এর ভ্যালু কখনো পরিবর্তন হচ্ছে, এক্স এর ভ্যালু পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যখন এক্স এর ভ্যালু একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, ওয়াই এর যে কোনো একটা ভ্যালু আসতে পারে, এইরকম ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো। আবার দেখো যে আমি এখন তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল মনে করো আমার 3, এক্স ইকুয়াল 4, ওয়াই ইকুয়াল মনে করো হচ্ছে আমার 5, এক্স ইকুয়াল হচ্ছে আমার মনে করো, সরি 3 দিলাম, এক্স ইকুয়াল মনে করো আমার -2, ওয়াই ইকুয়াল আছে মনে করো আমার 3, এক্স ইকুয়াল মনে করো -4, ওয়াই আছে মনে করো আমার এখানে এখানে 3 আসতেছে। তা দেখো এই যে মানগুলো যদি আমি গ্রাফে বসাই, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বসে, তখন জিনিসটা কি হলো লক্ষ্য করো যে আমার এক্স এর মান 2, ওয়াই এর মান 3, তাহলে এক্স এর মান 2, 1 2, ওয়াই মান কত 3, তাহলে 1 2 3 এই জায়গা পেলাম। এক্স এর মান 4, ওয়াই এর মান 3, তাহলে এক্স এর মান 4 হচ্ছে আমার এখানে, ওয়াই এর মান 3 হচ্ছে আমার এই জায়গায়। এক্স এর মান -2, ওয়াই এর মান 3, তাহলে এক্স এর -2 এখানে, ওয়াই এর মান 3 হচ্ছে আমার এই যে এখানে। এক্স এর মান -4, ওয়াই এর মান 3, তাহলে -4, ওয়াই এর মান 3। তাহলে আমি যে এই বিন্দুগুলো যোগ করি, এই বিন্দুগুলো যোগ করি, তাহলে যে রেখাটি পেলাম, এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল না, অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। তখন আমরা এখানে বলি কি ওয়াই ইকুয়াল বি হলে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল। আশা করি তোমাদের এই কনসেপ্টটুকু তোমাদের অন্তত মাথায় গেঁথে গেছে। তাহলে আমরা যখন দেখো এটা কখন হবে, যখন ওয়াই এর ভ্যালু যখন সেম হবে, যখন ওয়াই এর ভ্যালুগুলো একটা নির্দিষ্ট সংখ্যা হবে, তখন যে রেখাটি পাবো সেটা হবে আমার এক্স অক্ষের সমান্তরাল। একইভাবে যখন আমাদের এক্স এর ভ্যালুগুলো একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকবে, তখন আমরা পাবো কি ওয়াই অক্ষের সমান্তরাল পাবো। তো এই দুইটা কথা আমরা সরলরেখা অধ্যায় করে আসছি, এবং তোমাদেরকে আমি এখানেও আবার নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমাদেরকে আমি মনে করে দিয়েছি। এখন এইটুকু করার পরে দেখো আমাদের আর একটা জিনিস আমি বলতে পারি, দেখো এক্স ইকুয়াল 0, দেখো এনে আমি এক্স ইকুয়াল 0 বসাই, এখন লক্ষ্য করে দেখি এক্স ইকুয়াল 0 বসাই না, এক্স ইকুয়াল 0 বসাই না, রাইট? এক্স ইকুয়াল 0 বসানোর পরে আমি ওয়াই এই ভ্যালুগুলো পেলাম। তাহলে দেখো দেখি এই গ্রাফটা আমার কেমন হবে। আমার এক্স এর মান তো 0, এক্স এর মানটা কি 0, তাহলে মানে এখানে ওয়াই এর মান 3 মনে করে 1 2 3, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 3, এক্স এর মান 0, ওয়াই এর মান 3। তো এখানে মিস্টেক হয়েছে আমার, এখানে দেখাচ্ছি আমি এক্স এর মান 0 এখানে বসাচ্ছি, দেখো এটা এক্স এর মান 0 0 0 দিলাম আমি এখানে, তাই এটা একটু মিস্টেক হয়েছে। এখানে আসো, এক্স এর মান যখন 0 হবে, এক্স এর মান যখন 0 হবে, ওয়াই এর মান 2, তার মানে আমি এখানে 1 2, এখানে এটা হচ্ছে মূল বিন্দু, এক্স এর মান 0, ওয়াই এর মান 4, তাহলে 1 2 3 4, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান -3, 1 2 3 এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান আমার এখানে। তা দেখো আমার এটা ছিল আমার এক্স অক্ষ, এটা ছিল আমার ওয়াই অক্ষ। তাহলে যখন এক্স এর মান 0 আসে, তখন ওই রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তবে সেটা অবশ্যই ওয়াই অক্ষের উপরই হবে। অর্থাৎ দেখো এখানে যখন আমরা করেছিলাম, যখন এক্স ইকুয়াল এই নির্দিষ্ট সংখ্যা,
কিন্তু এখানে এক্স ইকুয়াল জিরো মানে কি এটা নির্দিষ্ট সংখ্যা, তবে এটা কোনো ভ্যালু জিরো, তখন এটা হবে কি আমার ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ওয়াই অক্ষের সমান্তরাল হবে যে, তবে সেটা ওয়াই অক্ষের উপরই হবে। কথা বুঝছো না বোঝা নাই? তার মানে আমার এখান থেকে দুটো জিনিস বের করতে হবে। যখন এক্স ইকুয়াল এ হবে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ওয়াই অক্ষের সমান্তরাল মানে মূল বিন্দু ওয়াই অক্ষের উপর হবে না, ওয়াই অক্ষের বাইরে হবে। আর যখন তোমার এক্স এর ভ্যালুগুলো জিরো থাকবে তখন সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, হবে ওয়াই অক্ষের উপর দিয়ে হবে। ঠিক এখানে আসি লক্ষ্য করো, এখানে আসি যদি আমরা এক্স এর ওয়াই এর ভ্যালুগুলো যদি জিরো করে দিই, ওয়াই এর ভ্যালুগুলো যদি জিরো করে দিই আর এক্স এর ভ্যালুগুলো মনে করো যেগুলো একটা সংখ্যা বসালাম আমরা এখানে, এটা সংখ্যা বসালাম, তার দেখো দেখি আমাদের এই গ্রাফে যদি আমরা এই মানগুলো বসানোর চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি। আমি এখানে এরকম একটা দেখাবো, দেখো আমার এটা মূল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে আমার এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এক্স এর ভ্যালু 1 দিয়েছি এখানে, ওয়াই এর ভ্যালু 0 দিয়েছি এখানে। এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0, তাহলে 1 2 3 4 5, ওয়াই এর ভ্যালু 0 এখানে। এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 0, তাহলে মনে করো 1 2 3 4 5 6 এখানে, ওয়াই এর ভ্যালু 0 এখানে। এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু, তাহলে 1 2 3 4, ওয়াই এর ভ্যালু 4। তাহলে এখানে লক্ষ্য করো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু 0 আসতেছে, তাহলে আমি যে এই রেখাগুলো কি রেখা পাচ্ছি, আর একটা রেখা পাচ্ছি, সেটা আমার এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল, তবে সেটা ওয়াই অক্ষের উপর হবে। তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই এটাকে আমার সমান্তরাল কথা বললেও ভুল হবে। আমরা এই কথাটাকে বলবো কি, যেটা যখন আমার ওয়াই ইকুয়াল টু 0, যখন ওয়াই ইকুয়াল টু 0 হবে তখন এটা কি হবে, এক্স অক্ষের উপর হবে। এক্স অক্ষের উপর হবে রেখাটি, কি হবে, রেখাটি হবে এক্স অক্ষের উপর হবে। আর যখন আমাদের এক্স এর ভ্যালু 0 আসবে তখন মানগুলো আসবে আমাদের, যে মানগুলো হবে আমাদের ওয়াই অক্ষের উপর হবে। তো এই কনসেপ্টটুকু তোমাদের যদি বুঝা হয়ে থাকে তাহলে আমি 17 নম্বর অঙ্কটি শুরু করে ফেলতে পারি। তাহলে আশা করি দেখো আমি আগে বলেছি, যখন এক্স এর নির্দিষ্ট একটা ভ্যালু পাওয়া যাবে, ওয়াই বিভিন্ন ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া যাবে, তখন সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। আর এক্স এর ভ্যালু যখন 0 হবে সেটা ওয়াই অক্ষের উপরই অবস্থান করবে রেখাটি। আবার যখন আমাদের এক্স ওয়াই এর ভ্যালু নির্দিষ্ট সংখ্যা থাকবে আর এক্স এর ভ্যালু গুলো বিভিন্ন হবে, তখন আমরা সেখানে এক্স অক্ষের সমান্তরাল পাবো। আর যখন ওয়াই এর ভ্যালু 0 হবে, এক্স এর ভ্যালু ভিন্ন ভিন্ন মান হবে, তখন আমরা যে রেখাটা পাবো সেটা হবে আমাদের ওয়াই অক্ষের উপরই হবে। তাহলে এই কনসেপ্টটা নিয়ে আমরা আসো 17 নম্বর অঙ্কগুলো করতে আসি। তাহলে আমি কি বলেছে দেখো, এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x ইকুয়াল 0, y ইকুয়াল 0 এবং x ইকুয়াল a, এই রেখাদ্বয়কে স্পর্শ করে যায়। তাহলে আমি যদি এখানে গ্রাফটা একেবারে ঠিক এরকম দেখো, তাহলে আমরা একটু আগে দেখলাম যখন x এর ভ্যালু 0 তখন সেটা কি হয়, y অক্ষের উপরই হয়। তাহলে আমরা মনে করছি এটা এই রেখাটি হচ্ছে কি x ইকুয়াল 0, এই রেখার সমীকরণ। এরপর দেখো y ইকুয়াল 0, y এর মান যখন 0 তখন আমরা একটা রেখা পাই, সেটা হচ্ছে আমার এই x অক্ষের উপরে পাচ্ছি। এই হচ্ছে আমার y ইকুয়াল 0 রেখার সমীকরণ। এরপর একটা বলছে x ইকুয়াল a, x ইকুয়াল a মানে কি, এটা y অক্ষের সমান্তরাল। মনে করো এই y অক্ষের সমান্তরাল রেখাতে এটা, এটা হচ্ছে আমার x ইকুয়াল a। আশা করি যদি আমার এর আগের 5 মিনিটের কথাগুলো বুঝে থাকো তাহলে এখন এই সেটা তুমি বুঝতে পারছো। তো এখন বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ভর যায় এই যে তিনটে রেখা আছে, y অক্ষ, x অক্ষ, এই x ইকুয়াল a, y অক্ষ সমান্তরাল, এই তিনটাকে স্পর্শ করে যায়। তা দেখো আমি এরকম বৃত্ত, ঠিক এরকম বৃত্ত স্পর্শ করতে এরকম একটা বৃত্ত পেতে পারি, আবার ঠিক এখানে বৃত্তটি পেতে পারি। তাহলে আমি বৃত্তটি এখানেও পেতে পারি, বৃত্তটিকে আমরা আবার নিচেও পেতে পারি। এখন এই বৃত্তের সমীকরণ বের করতে কি কি লাগবে আমার, এই বৃত্তের সমীকরণ বের করতে আমার কেন্দ্র লাগবে। হয় না, বৃত্তটি হয় না, আমার বৃত্তটি আমার আঁকা হয় নাই। যেহেতু তিনটি অক্ষকে স্পর্শ করবে বলছে না, তাহলে তিনটি অক্ষকে আমার স্পর্শ করা হয়নি, তিনটি অক্ষকে স্পর্শ করা হয় নাই। বৃত্তটি হবে এরকম।
ধরে এরকম একটা বৃত্ত পাবো। হ্যাঁ, তাহলে এখন লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটুকু মান কত, এ না? তাহলে আমার এই বৃত্তের ব্যাস কত? এই বৃত্তের ব্যাস কিন্তু আমার এই বৃত্তের ব্যাস কত? এই বৃত্তের ব্যাস হচ্ছে আমার এই হবে। এই বৃত্তের ব্যাস আমার কি হবে? এ হবে। এটার ব্যাস হবে কি আমার? এ হবে। তাহলে আমার লাগবে কি, এখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র, এই দুটো জিনিস লাগবে। এখন আমরা এই ধর 16 অঙ্কটি করেছিলাম, আমরা বলছিলাম ধর কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন কিন্তু কেন্দ্র, ভুজ এবং কোটির মান সমান হয়। কথা মনে আছে আশা করি। তাহলে দেখো, এই যে আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে ফেলছে, তাহলে আমার এখানে ভুজ আর কোটি আশা করি মোটামুটি সবাই বুঝে গেছো যে সেম হবে। তো এখন লক্ষ্য করো, এই যে এই বৃত্তের ব্যাস কত? এই বৃত্তের ব্যাস হচ্ছে এ। কিভাবে বুঝছি আমি এ? কারণ আমার মূল বিন্দু থেকে এতটুকু মান কত? এ। তখন আমার ওয়াই অক্ষ এর সমান্তরাল লেখাটা হয়েছে। তাহলে আমার এই বৃত্তের ব্যাস হচ্ছে এ। তাহলে এই ব্যাসকে দুই দ্বারা বাদ দিই, কি পাবো? ব্যাসার্ধ পাবো না? তাহলে ব্যাসার্ধ হবে কত আমার? ব্যাসার্ধ হবে এ ডিভাইড বাই 2। আর যখন এই ব্যাসার্ধ পেয়ে গেছি ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে আমার এই কোটি হবে এ ডিভাইড বাই 2, আর এখান থেকে বুঝতে হবে কি আমার a ডিভাইড বাই 2। ঠিক একইভাবে আমার এখানে বুঝতে হবে a ডিভাইড বাই 2, কোটি হবে a ডিভাইড বাই 2। তবে মনে রাখতে হবে, এখানে দেখো ডান দিকে গেলে পজিটিভ, উপরে গেলে পজিটিভ, যদি এখানে হয় তাহলে আমার এটাও পজিটিভ এটাও পজিটিভ কেন্দ্রে। কিন্তু যদি এখানে বৃত্তটি হয় তাহলে বাম দিকে গেলে পজিটিভ, নিচে আসলে নেগেটিভ। তার মানে এই ওয়াই এর ভ্যালুটা মানে কেন্দ্রের কোটিটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে আমরা দেখো আমরা শুরু করতে পারি এইভাবে যে 17 এর 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে। এই যে তিনটে সমীকরণ দেওয়া আছে, x ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল a। তখন আমরা এখানে লিখেছি সুতরাং বৃত্তের ব্যাস হচ্ছে কত? বৃত্তের ব্যাস হচ্ছে আমার a, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ পাবো কত? a ডিভাইড বাই 2। এই কত লিখে দিবে। সুতরাং বৃত্তটির কেন্দ্র কত হবে? a ডিভাইড বাই 2, আর এখানে হবে প্লাস মাইনাস a ডিভাইড বাই 2। কেমনে আমি এত করে তোমাদেরকে সেটা বিশ্লেষণ করে আসলাম। তো এখন দেখো, সুতরাং বৃত্তের সমীকরণ, তাহলে আমার কি হবে? x মাইনাস s হচ্ছে কত আমার? a ডিভাইড বাই 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস k। যদি এখানে প্লাস যেটা হবে তাহলে প্লাস মাইনাস বসাবো, আর এটা হচ্ছে আমার এত হোল স্কয়ার সমান আর স্কয়ার, আর হচ্ছে কত? a ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ঠিক এখানে সূত্রটা ভাঙিয়ে ফেলাও, কি আসবে এখানে? a স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেগুলো ভগ্নাংশ সেখানে আমি কিন্তু তোমাদের জন্য ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দেখো এখানে সেম একই কি বলতে পারি? a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে আমার a ডিভাইড বাই 2 স্কয়ার। আমি উভয় পক্ষ থেকে এই জিনিসটা কেটে ফেলতে পারি। তাহলে এখানে 2 টি কেটে ফেলতে পারি, এখানে 2 টি কেটে ফেলতে পারি। তাহলে এখানে থাকবে কত আমার? এখানে থাকবে আমার x স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস y স্কয়ার প্লাস মাইনাস আমার এখানে থাকবে ay ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এখানে সাজালে কি পাবো? সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস ay, তারপর এখানে পাবো কত আমি? a স্কয়ার বাই 4 ইকুয়াল টু 0। আমি এখানে বলে বলতে পারি বৃত্তটির সমীকরণ এখানে, অথবা 4 দ্বারা সবাই গুণ করে দাও। এটি হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান। তাহলে আমি যখন চিত্রটাকে এই একটা চিত্রের মধ্যে নিয়ে আসতে পারবো, যখনই আমি একটা চিত্রের মধ্যে এই কথাগুলো নিয়ে আসতে পারবো, তখন সেখান থেকে কেন্দ্র, ভুজ এবং কেন্দ্রের কুটি এবং ব্যাসার্ধ বের করে নিয়ে আসি, এই অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে আমার 17 এর প্রথম অঙ্কটি। তো দেখো 17 এর আমাদের আরো একটা ম্যাথ আমি লিখে রাখছি,
আমি আশা করি এই ম্যাথটা তোমরা বুঝে ফেলতে পারবো। তো দেখো আমি পরবর্তী অঙ্কটি করতে আসি এখানে। তো পরবর্তী অঙ্ক তোমরা একটু পড়ো বা মধ্যটা পড়ো, ঠিক আছে। তো দেখো আমার আগে তোমরা এই যে সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলোর চিত্রটি অঙ্কন করতে পারো কিনা। যারা যারা পারবা তারা অবশ্যই কমেন্ট বক্সে কি দেখি, যারা পারো তারা উত্তর দিতে পারো কিনা। তোমার ট্রাই করা শুরু করো, দেখি তোমার কয়জনে কমেন্ট বক্সে উত্তর করতে পারো যে আমার চিত্রটি তোমাদের সাথে মিলে কিনা। দেখি, দেখো তাহলে এখানে এরূপিত সমীকরণ নেবে y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু অর্থ মানে কি, সেটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল। y ইকুয়াল 10 এটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, তবে সেটা y অক্ষের সমান্তরাল কত না বলে আমরা বলবো y অক্ষের উপরে রেখা। তো দেখো যে আমরা চিত্রটা বোঝার চেষ্টা করি, আমার এটা হচ্ছে x এক্সিস্ট, এটা হচ্ছে y এক্সিস্ট। তো আমার প্রথমটা হচ্ছে y ইকুয়াল টু, তারপরে করে দেই এই 1 2, ঠিক আমি এরকম একটা বৃত্তের সরলরেখা পাবো, যেটা হচ্ছে আমার y ইকুয়াল টু 2 রেখার সমীকরণ, রাইট। তারপর হচ্ছে y ইকুয়াল 10, এটা মনে করো আমার এখান থেকে 1 2 3 আমাকে 10 মনে করো এখানে মনে করো যে এটা হচ্ছে আমার y ইকুয়াল 10 রেখার সমীকরণ। এরপর এটা কি বলছে x ইকুয়াল 0, x ইকুয়াল 0, ঠিক এটা x ইকুয়াল 0 মনে করো এই রেখাটি পাবো, এটা পাবো। তাহলে আমি এখানে বলতে পারি কি এটা হচ্ছে আমার x ইকুয়াল 0 রেখার সমীকরণ। এখন আমাকে বলছে এই যে তিনটা রেখা আছে, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা, এই তিনটে রেখাকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ বের করার জন্য। এখন এই তিনটে রেখাকে স্পর্শ করে বৃত্তটি আমার এই দিকে হতে পারে, বৃত্তটি একইভাবে আমার এখানে হতে পারে, বৃত্তটি আমার একইভাবে এখানেও হতে পারে। কথা বুঝছো কি বুঝো নাই? এখন আমি এই বৃত্তের কত ব্যাসার্ধ বের করার চেষ্টা করবো। আসলে তোমার যে বুঝছি যে এখানে কেন হচ্ছে, কারণ যেটা তিনটা রেখাকে স্পর্শ করতে হবে সেটা এখান থেকে স্পর্শ করা সম্ভব, দ্বিতীয় চতুর্ভাগ থেকে স্পর্শ করা সম্ভব। তো দেখো এখান থেকে এই যে এখান থেকে এতটুকু মান কত 10, আর এখান থেকে এতটুকু মান কত 2। তা আমি কেমনে বুঝছি, দেখো তোমাকে বলছে y ইকুয়াল 10, y মতো 10 সবসময় থাকবে, যেখান থেকে যে 1 2 3 4 5 এভাবে যেতে যেতে আমরা 10 পর্যন্ত গিয়েছি। y ইকুয়াল 2 মানে কি আমার মূল বিন্দু থেকে দূর হয়ে গেছে, তো এতটুকু আমার 2 আর এতটুকু হচ্ছে আমার 10। তাহলে আমি তোমাদেরকে যদি বলি আমার এতটুকু মান কত, এতটুকু কিভাবে বের করতে পারবো, আমরা এই 10 থেকে এই 2 বিয়োগ বাদ দিলে আমরা পাবো কত 8। কথা রাইট? আশা করি তোমরা বুঝে গেছো যে সম্পূর্ণ থেকে এতটুকু বাদ দিলে আমরা এতটুকু পেয়ে যাচ্ছি, এতটুকু পেয়ে যাচ্ছি। তাহলে এই অঙ্কের মনে করো এটা হচ্ছে কি, এই বৃত্তের এটা হচ্ছে কি আমার বৃত্তের, এটা হচ্ছে আমার ব্যাস। তাহলে এখান থেকে এতটুকু যদি 8 হয় তাহলে এই বৃত্তের ব্যাস কত। দেখো আমি অঙ্কটাকে বাংলা ভাষা না রেখে একটু সংক্ষেপ করার চেষ্টা করতেছি, যে ব্যাস কি বলতে পারি, ব্যাস বলতে পারি 8। তো সুতরাং ব্যাসার্ধ কত আসবে আমার, সুতরাং ব্যাসার্ধ আসবে আমার 8 কে যদি বাদ করতে হবে ব্যাসার্ধ পাবো আমি 4। তার মানে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 4, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 4। তাহলে বলে এখান থেকে এতটুকু মান 4, এখান থেকে এতটুকু মান 4 হবে, তাহলে এখান থেকে এতটুকুর মান 4। তাহলে কোন বিন্দু থেকে ও একক দূরত্ব বুঝের সমান, তাহলে বুঝ হচ্ছে আমার 4। ঠিক এখান থেকে কোন বিন্দু ও একক দূরত্ব বুঝের সমান, তাহলে ও একক কত আমার 4 হবে। এখন যেহেতু আমার এটা হচ্ছে মূল বিন্দু, আমি যদি এখান থেকে 1 2 3 4 একক এদিকে যাই তাহলে আসবে আমার পজিটিভ, এখান থেকে আমি এদিকে 4 একক যাই তাহলে আসবে আমার নেগেটিভ। তাহলে আমার বুঝের মানটা অর্থাৎ কত প্লাস মাইনাস 4। এখন আসলে আমরা কুটিতে আসবো, কুটি কিভাবে বের করবো, কুটি হচ্ছে এখান থেকে 170 দূরত্ব। তাহলে এখন বলো এখান থেকে এতটুকু কত পাইছি আমরা 4, আর এখান থেকে এতটুকু মান কত 2। তাহলে কুটিটা হবে কত, কুটিটা হবে 4 + 2 মানে 6 হবে না। তাহলে আমার এখানে কুটি আসতেছে 6, আর x অক্ষের উপর থাকার কারণে
কুটি আসবে পজিটিভ। ঠিক এখানেও আমার এই কুটি হচ্ছে এতটুকু, কুটি হচ্ছে এতটুকু, এতটুকু। তাহলে এতটুকু মানে কত কত আসবে, কত আসবে আমার 6 আসবে। এরকম 6 পজিটিভ 6, কারণ আমার এক্স অক্ষের উপরে দেখা। তাহলে দেখো দেখি আমি বলতে পারি এই কেন্দ্রের, কেন্দ্র কত কত হবে বলো, কেন্দ্র হবে +-4 আর হবে 6, +-4 আর কোটি হবে আমার 6। তাহলে ব্যাসার্ধ পাইলাম কত, ব্যাসার্ধ পাইলাম 4, রুট পাইলাম +-4 আর কোটি পাইলাম 6। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে, সুতরাং বৃত্তের সমীকরণ তাহলে x +- হবে +-4 হোল স্কয়ার প্লাস y -6 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তাই এটাকে সমাধান করতে পারবো না, আশা করি ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবা। এই অঙ্কটাকে সমাধান করে ফেলবা। তাহলে দেখো x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল x অক্ষ এবং y অক্ষ স্পর্শ করে, তাহলে কিভাবে আমরা কেন্দ্র আর কিভাবে আমরা ব্যাসার্ধ বের করতে পারি, আশা করি তোমরা এতক্ষণে সেটা বুঝে গেছো। তাহলে এই হচ্ছে আমাদের 16 ও 17 নম্বর অঙ্কটির এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি তার সমাধান। তাহলে এতটুকু বুঝে থাকো, তাহলে আমরা এখন আসতে পারি 18 নম্বর অঙ্কটার মধ্যে। তো সবাই আসো 18 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা নেমে যাই। চলো শুরু করা যাক আমাদের পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা শর্ত। তো আসো আমরা আসি দুটি বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করা, চলো তা নিয়ে আমরা আলোচনা করি। মনে করে দেখো এখানে আমরা একটা বৃত্ত আছে, এখানে আর একটা বৃত্ত আছে। এই বৃত্তের কেন্দ্র C1 আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার মনে করো C2। আর এই যে বৃত্তের আমার ব্যাসার্ধ হচ্ছে R1 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার R2। তাহলে আমরা আজকে যে ম্যাথগুলো করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এই দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করবে। তো আমাদের দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত দুইটা, অর্থাৎ ফর্মুলা দুইটা, একটা হচ্ছে বহিস্থভাবে আর একটা হচ্ছে অন্তস্থভাবে। অর্থাৎ আমরা আজকে জানার চেষ্টা করব যে দুইটা বৃত্ত কখন একটা আরেকটাকে স্পর্শ করে। তাহলে আমি বললাম একটা হচ্ছে আমাকে বৃত্ত দুইটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, আর একটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। তো দেখো এই দুইটা বৃত্ত আমি এখানে এঁকে রাখছি, এটা কিভাবে স্পর্শ করবে। আমি যদি প্রথমে বহিস্থভাবে দেখানোর চেষ্টা করি, এই যে দুইটা বৃত্ত, যদি এই প্রথম বৃত্তটি এটা, সেকেন্ড বৃত্ত মনে করে এখানে এটা, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, স্পর্শ করার মেইন শর্তটা হচ্ছে দেখো এই যে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই দুইটার কেন্দ্রগামী দূরত্বটা, অর্থাৎ আমি এইখান থেকে এতটুকু দূরত্ব যদি এই R1 আর R2 যোগফলের সমান হয়, কথা ক্লিয়ার বোঝা যায়। দেখো আবার লক্ষ্য করো, আমার এতটুকু আমার R1 আর এতটুকু হচ্ছে আমার R2। তো আমি R1 আর R2 যোগ করলে যোগফল যদি আমার কেন্দ্র যে দুটো আছে এই কেন্দ্র আর এখানকার কেন্দ্র যদি দূরত্বের সমান হয়, তাহলে আমরা বলবো এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। দেখো বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 এর অর্থ হচ্ছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব, যেটি আমরা দূরত্ব সরলরেখার 3a দূরত্ব ফর্মুলা শিখে আসছি। তাহলে এখান থেকে দূরত্ব বের করবো, সাথে সাথে R1 আর R2 যোগ করবো, তো অবশ্যই আমার এই দুটোর দূরত্বের সমান হবে। তাহলে এই হচ্ছে আমার বৃত্তটিকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত। আর বৃত্তদ্বয় পরস্পরকে কখন স্পর্শ করবে, মনে করো এই দুটো বৃত্ত কখন স্পর্শ করবে, যখন এই একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত, এটার কেন্দ্র মনে করো আমার C1 আর এটার কেন্দ্র হচ্ছে আমার C2, আর আমার এই বড় বৃত্তের ব্যাসার্ধ মনে করো R1 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ মনে করো আমার R2। তখন আমার এই বহিস্থভাবে স্পর্শ করার শর্তটা হচ্ছে আমার এখানকার কেন্দ্র এখানকার কেন্দ্র, এই কেন্দ্র দুটো আমরা দূরত্ব নেব, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব বের করব C1 C2। এই দূরত্ব বের করার পরে আমরা R1 থেকে R2 বিয়োগ দিব। যদি R1 থেকে R2 বিয়োগ দিলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয়, তাহলে আমরা বলবো বৃত্ত দুটো পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করি। তাহলে আমরা এই যে দুইটা কথা, এই দুইটা কথাকে এখানে লিখে রাখছি। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, যদি বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, যদি আমাদের বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে দুটো বৃত্তের কেন্দ্রের দূরত্ব হবে বৃত্তটির বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমান, যোগফলের সমান।
আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্থ বা অর্থাৎ ভিতরে স্পর্শ করে, তাহলে আমাদের ফর্মুলা হবে দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তো আমরা এই দুইটা কথা যদি বুঝে থাকি, আমাদের এই দুইটা কথা যদি বুঝে থাকি, তাহলে আসো আমরা ম্যাথমেটিক্স সলভের মাধ্যমে এই দুইটা বৃত্তকে, এই অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি। তো চলো আমরা এই অঙ্ক দুটাকে কিভাবে সমাধান করি তা নিয়ে আলোচনা করি। তো আমার 1 নম্বর বৃত্ত, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং যা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের কথাটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। আমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যে বৃত্তের সমীকরণ বের করবো ওই বৃত্তে কিন্তু আমাকে একটা কেন্দ্র দেওয়া আছে। অর্থাৎ মনে করো আমি এরকম একটা বৃত্ত অঙ্কন করতে যাচ্ছি, এবং এই যে বৃত্তটি অঙ্কন করতে যাচ্ছি এই বৃত্তের আমার কেন্দ্র দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার 4,3। এই বৃত্তের সমীকরণ বের করবো, আর এই বৃত্তটি, এই যে আর একটা বৃত্ত আছে এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমি যে বৃত্তটি অঙ্কন করব ওই বৃত্তের আমি অলরেডি কেন্দ্রের মানটা জানি না, শুধু আমি ব্যাসার্ধের মানটা। তাহলে এই ব্যাসার্ধ বের করতে পারলেই আমি আর মানটা বসিয়ে দিলে আমার অঙ্কটি সলভ হয়ে যাবে। তোমরা আর মান কিভাবে বের করবো, যেহেতু আমাকে বলেছে এই বৃত্তটি আর আমি যে বৃত্তটি অঙ্কন করব এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে আমাদের ফর্মুলা হবে এটা। তো দেখো এটা কিভাবে শুরু করবো, আমরা অঙ্ক শুরু করবো এইভাবে যে ধরি 1 নম্বর সমাধান, ধরি 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এখান থেকে আর বা R1 ধরে নিলাম। অর্থাৎ এই যার কেন্দ্র 4,3 এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার R1। তাহলে আমি আবার এবং দেখো তারপরে x² প্লাস y² ইকুয়াল টু 4, এই বৃত্তের তোমরা বলো এই বৃত্তের কেন্দ্র কত, আমরা বৃত্তের শুরু থেকে পড়ে আসতেছি। x² প্লাস y² বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর 4 কি লেখা যায় 2 লেখা যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে আমার 2, ব্যাসার্ধ হচ্ছে কত আমার 2। তাহলে দেখো আমি এই বৃত্তের কেন্দ্র জানি, আর আরেকটা যেটা আমার এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করছে ওই বৃত্তের কেন্দ্র জানি, ওই বৃত্তের আমি ব্যাসার্ধটাও জানি। ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, কিন্তু আমি এই বৃত্তের ব্যাসার্ধটাও জানি না। আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কত 0,0। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, বা আমরা একসাথে করে ফেলতে পারি, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্বটা বের করব সমান R1 প্লাস R2 লিখে দেখবো আমরা একসময় আর এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই কথাটি লিখে নিও তোমার প্রথম, এই কথা তোমরা একটু লিখে নিও, আমি লিখলাম না, লিখবে আমরা জানি আমরা এই কথাটা একটু লিখে নিবে। আমরা জানি বৃত্তটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে যদি এত ইকুয়াল টু এত হয়। তারপর তোমরা চলে যাবে এখান থেকে C1 আর C2। তো C1 C2 অর্থ মানে কি, আমার কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে আমার এই কেন্দ্র হচ্ছে 4,3 আর এটা কেন্দ্র হচ্ছে 0,0। তাহলে আমরা এই কেন্দ্র আর এই কেন্দ্রের দূরত্ব বের করেছি। তাহলে 4 - 0, তাহলে 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার। আশা করি সবাই দূরত্ব কিভাবে বের করতে হয় তোমরা সেটা জানো এখান থেকে। তাহলে আমার এই দূরত্ব কার সমান হবে, আমার এইখানকার ব্যাসার্ধ যোগ এখানকার ব্যাসার্ধের সমান। কথা আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন কি আসতেছে, এখানে ক্যালকুলেশন গুলো আসতেছে এখানে 4² মানে 16, আর এখানে 3² মানে কত 9, আর এখানে আসতেছে আমার r প্লাস 2। তাহলে এখানে থাকবে কত আমার, এখানে থাকবে আমার 25, আর এখানে থাকবে আমার r প্লাস 2। তাহলে 25 এর বর্গমূল কত, 25 এর বর্গমূল হচ্ছে আমার 5 r প্লাস 2। তাহলে আমাদের এখানে থাকবে কত, এখানে 5 - 2 ইকুয়াল টু r। সুতরাং আমরা বলতে পারি r সমান কত, r সমান হচ্ছে আমার 3। দেখো তাহলে আমি যখন বহিস্থ বিন্দুকে স্পর্শ করে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম তখনই কিন্তু আমি r এর ভ্যালুটা পেয়ে গেলাম। অর্থাৎ আমি এখানে r এর ভ্যালুটা r1 এর r এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে দেখো আমার এই বৃত্তের কেন্দ্র আছে, বৃত্তের r মানটা আছে, আমি নিমিষে তাহলে
বৃত্তের সমীকরণটি বের করে নিয়ে আসতে পারি। তো লেখা সুতরাং বৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তো কি লিখবো আমাদের x মাইনাস s, এটা হচ্ছে কত আমার 4, x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস k, কি হচ্ছে কত আমার 3, ইকুয়াল টু আর হচ্ছে কত আমার, আর হচ্ছে আমার 3, সরি, আর হচ্ছে আমার 3 স্কয়ার। তো এটাকে সাইজ করে ফেলো, সাইজ করলে কি পাবো তোমরা এখানে, x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে পাবো আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9। b স্কয়ার করতে হবে এখানে 9 হবে, তাহলে কিন্তু উভয়পক্ষে 9 9 কার হচ্ছে, সুতরাং আমার হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমার এই প্রথম অঙ্কের সমাধান। এখন দেখো এখানে আমি লেখার সময় কিন্তু 1 এবং 2 লিখে রাখছি, অর্থাৎ আমি চেষ্টা করতেছি এই অঙ্কটির মাধ্যমে তোমাদেরকে বহিষ্ঠ অর্থাৎ বহিষ্ঠভাবে স্পর্শ তাও শেখানো এবং অন্তস্থভাবে স্পর্শ করে ওই দুটি অঙ্ক একসাথে শিখে ফেলা। তো দেখো আমি আশা করি তোমাদেরকে কখন বহিষ্ঠভাবে স্পর্শ করতে পারবে সেই ফর্মুলাটা তোমাদেরকে এতক্ষণে অন্তত বুঝতে পারলাম। এখন দেখো আমি সেম এই অঙ্কটাকে যদি বলে আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং এত বৃত্তকে এখন যদি এখানে বলছে যে কি অন্তস্থভাবে স্পর্শ করে, এখন আমাকে আর বহিষ্ঠটা বলে কি বলছে, অন্তস্থভাবে বলছে। তাহলে আমি সেম একই শুধু আমার এই যে এখানে এসে আমি শুধু এই ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা ইউজ করবো। কিভাবে ফর্মুলা ইউজ করবো, যে প্রথমে ধরে নেব, ধরি এই বৃত্তের এই এত কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর যে বৃত্তটা দেওয়া আছে এত বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে আমার 2। তো সুতরাং এবার আমরা এই কথা লিখবো, এখানে কি লিখবো, যে আমরা জানি, আমরা যখন এই কথা লিখবো যে বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2। তো আমার এখানে শুধু এই এতটুকু চেঞ্জ হবে, এখানে প্লাস হবে না, এখানে হয়ে যাবে কি মাইনাস, এখানকার হয়ে যাবে আমার মাইনাস, এখানকার হয়ে যাবে মাইনাস, এখানকার হয়ে যাবে মাইনাস। তখন এই মাইনাস 2 আমাদের এই পাশে নিয়ে তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে প্লাস, আর 5 আর 2 কত 7, তখন আমার রেজাল্ট হচ্ছে 7। আর এখানে শুধু কি হবে, আর হাজার কত বলে 3 বসবে কত, 3 জায়গা বসবে আমার 7 স্কয়ার। তাহলে অন্তত আশা করি এই দুটি অঙ্ক, এখানে দেখা দুটি একটা অঙ্ক মনে হচ্ছে কিন্তু দুটি অঙ্ক আমরা একইভাবে বহিষ্ঠ ফর্মুলা দেখাই ফেললাম, একই অঙ্কতে অন্তস্থভাবে স্পর্শ করে সেটা আমরা দেখা ফেলতে পারি। তাহলে আমাদের এই দুটো কথা তোমরা অবশ্যই মনে রাখবা, যখন বহিষ্ঠ বলবে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যখন অন্তস্থ বলবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমি আসো পরবর্তী অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো শুরু করি পরবর্তী অঙ্কটি। তো পরবর্তী অঙ্ক শুরু করার আগে সবার এই অঙ্কটি একটু পড়ে ফেলো। তো দেখো তোমাদের আশা করি তোমাদের এতক্ষণে পড়াটা হয়ে গেছে। দেখো আসলে আমি যদি প্রথম অঙ্কটি বুঝতে পারি, তাহলে আমরা বাকি দুটো অঙ্ক সেম প্রসেসে করে ফেলতে পারি। শুধু আমাদের হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ক্যালকুলেশনটা হয়তো একটু এদিক সেদিক হবে। তো দেখো এখানে কি বলছি, দেখাও যে এই বৃত্ত ও এই একটা বৃত্তদ্বয় পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করছে। কিভাবে স্পর্শ করছে, বহিষ্ঠভাবে স্পর্শ করছে। তাহলে বহিষ্ঠভাবে স্পর্শ করতে কিভাবে বুঝবো আমরা, যে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই দুটো কেন্দ্র দূরত্ব বের করব, দূরত্ব যা হবে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ যোগফলটা সমান হবে আমাদের, যেটা আমরা এই অঙ্কতে করে আসছিলাম। ঠিক আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই বৃত্তের কিন্তু সরাসরি কেন্দ্র দেওয়া নাই, এই বৃত্তের সরাসরি ব্যাসার্ধ দেওয়া নাই, এই বৃত্তের হচ্ছে একই অবস্থা, সরাসরি কেন্দ্রটা দেওয়া নাই, সরাসরি ব্যাসার্ধটা দেওয়া নাই। তাহলে আমার কাজ হচ্ছে এই দুটা বৃত্তের কেন্দ্রটা আর ব্যাসার্ধটা বের করে ফেলা, এরপরে আমরা দূরত্বটা বের করে ফেলি। তাহলে দেখো আমরা শুরু করতে পারি এইভাবে, দেওয়া আছে 3 নম্বর অঙ্কের সলিউশন, দেওয়া আছে মনে করো প্রথম বৃত্তের সমীকরণ, প্রথম বৃত্তের সমীকরণ।
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি সুতরাং কেন্দ্র কত হবে, সুতরাং যার কেন্দ্র আমরা সবাই জানি x এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে x এর সহগকে -2 দ্বারা কত পাবো এখানে -3, x এর সহগকে y এর সহগকে -2 দ্বারা ভাগ পাবো কত এখানে 3 পাবো। তাহলে আমার কেন্দ্র G আর এই সাথে এই ভ্যালুটা পেয়ে গেছি আমরা। এখন আমাদের লাগবে কি, সুতরাং ব্যাসার্ধ। ব্যাসার্ধটা বের করে ফেলি আমরা। ব্যাসার্ধটা কত ছিল আমাদের g স্কয়ার, আমাদের সূত্র ছিল এরকম g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আমাদের এই সূত্রটি ছিল আমাদের। তার মানগুলো বসে দিয়ে এখানে g সহগ মানে এখানে কত 3 হবে, 3 স্কয়ার। এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে সহগ। সহগ আর কেন্দ্র মানে কি সেটা আমরা পূর্ব ক্লাসে বলে আসছি। 3 স্কয়ার মাইনাস c হচ্ছে কত, এই যে এখানটা -31, তাহলে -31। 31 বসানোর পর দেখো আমরা কি পাচ্ছি এখানে 9, 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কত এখানে 31। তাহলে আমার যোগগুলো কত আসবে, যোগগুলো আসবে আমার 49 আর বর্গমূল হচ্ছে কত, বর্গমূল হচ্ছে আমার 7 পাবো। তাহলে আমার এই বৃত্তের আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম আর এই বৃত্তের ব্যাসার্ধটি আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখন এবং দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেখো, দ্বিতীয় বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে আমাদের, দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেওয়া আছে আমাদের কাছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 6y প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং কেন্দ্র কত, কেন্দ্র আসবে আমাদের x এর সহগকে -2 দ্বারা ভাগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে কত পাবো, -2 দ্বারা ভাগ দিলে আমি পাবো এখানে 5, y এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে পাবো কত আমি এখানে 3। তো সুতরাং ব্যাসার্ধটা, এখানকার ব্যাসার্ধ কত হবে, আমরা এখানে ব্যাসার্ধ r1 বলতে পারি আর এখানে ব্যাসার্ধ আমরা r2 বলতে পারি। তাহলে এখানে কত হবে, cos 4 plus 10 9 মাইনাস কত এখানে আসছে কত এখানে আমাদের 24, c ভ্যালু হচ্ছে 24। তো আমি এখানে এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এটা কার কাছে থাকবে কত 9, তার ডানের বর্গ কত 3। তাহলে দেখো আমার কাছে যে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের আমি কেন্দ্রটুকু জানি আর এই দুইটা বৃত্তের আমি ব্যাসার্ধটুকু জানি। তাহলে আমাকে বলছি দেখাও যে বস্তুভাবে স্পর্শ করছে। তাহলে কিভাবে বের করবো, যে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। সুতরাং কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সূত্রটা কি ছিল আমাদের, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে এটা দিয়ে দিই, তাহলে x2 মাইনাস -7 আছে প্লাস 3 স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার। এটা আমার দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে আমি এখানে পাবো কত তোমার 8 স্কয়ার মানে কত 64 বা 8 স্কয়ার, এখানে পাবো কত 0। তো 0 লেখার দরকার নাই, তাহলে আমি পেলাম কত এখানে শুধু 8 আর স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে আমি পেলাম কত এখানে 8। তাহলে আমার এই যে কেন্দ্র আর এই যে কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের ব্যাসার্ধ পেয়েছি কত আমি 8। তাহলে আমি আবার বলতে পারি এবং বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যোগফল, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফল, ব্যাসার্ধের যোগফল কত হবে এখানে 3 আর এখানে পেলাম কত 7। কোথাও কি মিস্টেক হয়েছে, দেখো কোথাও মিস্টেক হয়েছে আমাদেরকে 31 9 18 18 49 7 আর এখানে 107 মানে 3, এখানে বাদ দিলে 3 5 5 25 3 3 9 মাইনাস 5 3, তাহলে 7 আর 9 10। এখানে কত হবে দেখো দেখি, কোথাও মিস্টেক হয়েছে আমার, দেখা যাচ্ছে দেখো আসলে আমাদের ভুলটা হচ্ছে এই জায়গায়, আমরা এই জায়গাতে একটা মাইনাস ইউজ করি নাই, যে এখানে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y সহগকে -2 দ্বারা ভাগ, আমরা এই মাইনাসটা এখানে ইউজ না করার কারণে আমাদের এখানকার ক্যালকুলেশনটা ভুল আসছে। তাহলে আমাদের এখানে হবে কত 5 মাইনাস প্লাস 3
-3 আর এখানকার -3, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তখন আমাদের এখানে আসবে কত? আমাদের এখানে আসবে 8 স্কয়ার, আর এখানে পাবো কত? -6x স্কয়ার। তার মানে 8 8 66, সহজে সবচেয়ে থাকবে আমাদের 100, আর 100 বর্গমূল কত? 10। 100 বর্গমূল 10। তাহলে আমরা কি দেখাতে পারলাম? দেখাতে পারলাম যে এই যে বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই দুটের ব্যাসার্ধ দূরত্ব হচ্ছে 10, আর এই বৃত্তের ব্যাসার্ধ 7, এই বৃত্তের ব্যাসার্ধ 3, এগুলো কত? 10। তো এখন লিখবে যেহেতু বৃত্তদ্বয়ের পার্শ্বক বৈশিষ্ট্য, এখন লিখবে যেহেতু বৃত্তদ্বয়ের কেন্দ্র দূরত্ব এবং ব্যাসার্ধের যোগফল সমান, সুতরাং বৃত্তটি বা বৃত্তের স্পর্শকে বৈশিষ্ট্যভাবে স্পর্শ করে। তাহলে এই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তাহলে দেখছো আমরা একটা অঙ্ক ম্যাথের কারণে অঙ্কটা বলে গেছি, তো আমাদের পড়াশোনা অবশ্যই আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি আশা করি তোমাদেরকে বহিস্থভাবে কিভাবে স্পর্শ করে আর অন্তঃস্থভাবে কিভাবে স্পর্শ করে সেটা মোটামুটি শিখাতে পারলাম। তো আসো আমাদের সর্বশেষ আরেকটা অঙ্ক আছে। এই অঙ্কের মাধ্যমে আমরা আশা করি 18 সবগুলো অঙ্কই আমাদের শেখা হয়ে যাবে। তো 18 এর প্রশ্ন তোমরা সবাই একটু পড়ো। তো এই অঙ্কটি আমাদের কি বলছে দেখো, এই অঙ্কটি আমাদের বলছে এত ও এত বৃত্ত স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে, এই দুটো বৃত্ত যে জায়গায় স্পর্শ করছে তাদের স্থানাঙ্কটা। অর্থাৎ চিত্র হচ্ছে এরকম যে আমার মনে করো এই হচ্ছে আমার লাল বৃত্ত আর এটি হচ্ছে আমার কালো অঙ্কের বৃত্ত। আচ্ছা, এই যে বৃত্ত আমাকে এখন কি বের করতে বলছে? যেখানে স্পর্শ করছে সেখানকার স্থানাঙ্কটা বের করতে বলছে। এখন দেখো দেখি আমি কি এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি এখান থেকে? আমি আমরা করলাম না, এখানকার ব্যাসার্ধ কত হবে? সেখানে কেন্দ্র হবে কত? এই বৃত্তের কেন্দ্র হবে আমাদের এক্সের সঙ্গে -2 রাখবে কত হবে? এখানে 4, এখানে পাবো আমরা 3। আর এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার 0,0, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 2। তোমরা আশা করি এগুলো পারবা। আর এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা বের করে নিই, কত পাবো আমরা? যে 16, 3 স্কয়ার 9 -16, তাহলে কত হবে এখান থেকে আমাদের? √9 কত এখানে? 3। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3। তো এগুলো আমি তোমাদেরকে এই কেন্দ্র কিভাবে বের করে, ব্যাসার্ধ কিভাবে, আর সরাসরি দেখালাম না। বাস আমি তোমাদের এখন দেখাতে পাচ্ছি এই জিনিসটা আমাদের বের করতে বলছে। এই যে একটা বৃত্ত আছে, এই যার একটা বৃত্ত আছে, এই বৃত্ত যে জায়গায় স্পর্শ করছে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসা। দেখো এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এইখানে আমাদেরকে সরল রেখায় 3b এখানে বহিস্থ, অর্থাৎ আমরা কি বলতে হবে এটাকে, কোন একটা সরল রেখাকে, এই একটা সরল রেখাকে কোন একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করি, এই অনুপাতে বিভক্ত করে সেই ফলগুলো আমরা নিয়ে আসতে পারি। যেমন লক্ষ্য করে এখানে আমি যদি বলি এটা স্থানাঙ্ক হচ্ছে a, এর স্থানাঙ্ক হচ্ছে b, তাহলে আমার a b সরল রেখাকে এই c বিন্দুটি 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে না? আমরা এখানে অন্তর্বিভক্ত ফর্মুলা ইউজ করে কিন্তু c বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে আসতে হয়। তো দেখো আমি সেখানে এই কথাই বলবো। তো এখানে ধরে নিয়ে প্রথমে কি বা ধরি এ বি রেখাংশকে সি বিন্দু দেখো 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে তাহলে আমরা এখন ওই সি অন্তর্বিভক্ত ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি x7 কিভাবে হবে? x7 বেলাতে হবে অনুপাতগুলোর যোগফল। তাহলে কত হবে? 3+2, আর এখানকার 3 গুণ হবে এখানকার 0 এর সাথে, তাহলে 3,0 প্লাস, আর এখানকার 2, হবে এখানকার 4 এর সাথে, তাহলে 2,4। একইভাবে আমরা y টা বের করে নিতে পারি। তাহলে অনুপাত দুটো যোগফল, তারপরে এখানকার 3 হবে এখানকার 0 এর সাথে, আর এখানকার 2 গুণ হবে এখানকার 3 এর সাথে। আমি আশা করি তোমাদের এই ফর্মুলা জানা আছে যে অন্তর্বিভক্তিতে
কিভাবে আমরা কোণবিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসি, সেখানে আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এটা। তাহলে আমাদের এখানে আসতেছে কত, আমাদের এখানে থাকবে 0, লেখা দরকার নেই, 4 দুগুণে 8, আর এখানে আছে কত আমার 5। এখানে পাবো কত আমরা, 3 0 0 লেখা দরকার, 3 দুগুণে 6 আর 2 5। তাহলে এই হচ্ছে আমার সুতরাং দেখো, সুতরাং সি এর স্থানাঙ্ক, বা আমরা সি নাম কি বলবো, স্পর্শ বিন্দু বলি। সুতরাং স্পর্শ বিন্দু সি এর স্থানাঙ্ক কত কত আছে আমাদের, 8/5, 6/5। তাহলে দেখো আমাদের যে এখানকার যে অঙ্কটা ছিল সেটা কি, আমরা বস্তু যে বস্তু স্পর্শ করে, অর্থাৎ আমাদেরকে বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত থেকে কিন্তু আমাদের সরলরেখা আমাদের চলে আসছে, সেখানে আমরা অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত যে ফর্মুলা ছিল সেখান থেকে আমরা অন্তর্বিভক্ত ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি।